এই শোনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। ধন্যবাদ। নীলা কিছু না বললেও মনে মনে বিরক্ত হলো খুব। নিবিড় তার বন্ধু হলেও কেন জানি এই মেয়েটাকে এই মুহূর্তে সহ্য হচ্ছে না তার। পাশ থেকে একটা রেস্টুরেন্টে গিয়ে বসলো ওরা তিনজনে। নিবিড় আগেই নীরার থেকে টাকা নিয়ে চলতো, সেই হিসেবে নিবিড় এখনো সেই একই ক্ষেতের মোলা। নীরা নিজের মাঝে পিড়পিড় করে বলল, আজ দেখি পকেট থেকে কত টাকা বের হয়। নতুন গার্লফ্রেন্ডের সামনে মানিজ্যটা কিভাবে থাকে সেটাও দেখে নিব আমি। মেনু কার্ডটা হাতে নিয়ে একে একে অনেকগুলো খাবার অর্ডার করলো নীরা। সাথে পার্সেলের জন্য অনেক অর্ডার করেছে। সবগুলোর বিল আজ নিবিড়কেই ধরাবে। পাশ থেকে নীরা হাঁ করে চেয়ে আছে নীরার কাণ্ডে। এই মেয়ের পেটে আজ কি রাক্ষস ঢুকেছে নাকি? মনে অনেক চিন্তা আসলেও মুখে কিছু বলল না। খাওয়া দাওয়া শেষে দ্বিগুণ খাবার নষ্ট হলো। পার্সেলও অনেক কম করে হলেও বিল 10,000-এর কম হবে না। নীলা শুধু চুপচাপ বিষয়গুলো লক্ষ্য করে যাচ্ছে। ভালোই বুঝতে পারছে আজ এই মেয়ে সব বিল নিবিড়ের উপর চাপাবে, নয়তো কেউই নিজের টাকা খরচ করে এত কিছু অপচয় করবে না। নীলা একটু বুদ্ধি কাটিয়ে নিবিড়ের দিকে চেয়ে রাগে দৃষ্টিতে পালে। এতক্ষণ ধরে সহ্য করছি তোমার এসব কাণ্ড। এক্স গার্লফ্রেন্ডকে নিয়ে রেস্টুরেন্টে আসা, আবার আমাকেও সাথে নিয়ে এসছো। ভালো তো, আজকে থেকে আমার সাথে আর কোনো যোগাযোগ রাখবে না তুমি। থাকো তুমি এই মেয়েকে নিয়ে, আমি গেলাম। বলে নীলা হরহর করে বের হয়ে গেল সবার সামনে দিয়ে। হঠাৎ নীলার এমন কাণ্ডে নিবিড়ও তাকে বুঝাতে পেছন পেছন ছুটল। আবার কোন মুসিবতে পড়ল নীলা তাকে ভুল বুঝলো না তো। রাস্তায় এসে দাঁড়ালো নীলা। নিবিড় পেছন পেছন ছুটে সামনে আসলো। নিবিড় কয়েকটা নিঃশ্বাস নিয়ে টানা কয়েকবার সরি বলল। নীলা হেসে নিবিড়ের হাতে হাতে তালি দিয়ে বলে উঠে, সিরিয়াসলি নিও না, এটা জাস্ট অভিনয় ছিল। ওই মেয়ে যা শুরু করেছে আজ তোমাকে ফকির বানিয়ে ছাড়তো, তাই কৌশল করে তোমাকে সেখান থেকে বের করে আনলাম, এই আর কি। এবার ওই মেয়ে নিজের খাতে নিজেই পড়ে মরুক। চলো আমরা কেটে পড়ি। রাত 9টার দিকে বাসায় ফিরে বাবার সামনে মাথা নিচু করে দাঁড়িয়েছে নীলা ও নিবিড়। সামনে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে আছে সে। কিছুক্ষণ পর গম্ভীর গলায় প্রশ্ন করে, কোথায় গিয়েছিলি এত রাতে? আর কে এই ছেলে? কিছুটা নার্ভাস হয়ে আছে নীলা। উত্তরটা মুখ দিয়ে বের হচ্ছে না তার। বাবা বলেছিল আজ ফিরতে একটু দেরি হবে, তাই নিবিড়ের সাথে একটু বাইরে গিয়েছিল হাঁটতে। এইটা কি করে বাবাকে বলবে? চুপ করে থাকলে বাবা আবার বলে, কি হলো, কথা বলছিস না কেন? তোকে বলেছি না সন্ধ্যার পর বাইরে না যেতে। নীলাকে ভয়ার্থ দেখে নিবিড় কিছুটা জড়তা নিয়ে বলে, আসলে আঙ্কেল, ওর কোনো দোষ ছিল না। আপনি দেরিতে আসবেন শুনে সে একা থাকতে বোরিং ফিল করছিল, তাই ফরিদে আন্টির সাথে আড্ডা দিতে সময় পার করতে আমাদের বাসায় গিয়েছে। নিবিড়ের কথায় নীলাও এবার ওপর নিচে মাথা নেড়ে হ্যাঁ সূচকে সম্মতি জানালো। নীলার বাবা এবার স্বাভাবিক হয়ে বলে, তোমাদের কি মনে হয় আমি তোমাদের ফরিদা আন্টির কাছে খোঁজ করিনি? তোমরা তো বাসায় ছিলেই না, তাহলে মিথ্যা বলছো কেন? যাই হোক, ভেতরে আসো। বাবার অনুমতি পেয়ে নীলা ভেতরে আসলো। আর নিবিড় বিদায় নিয়ে চলে যেতে চাইলে নীলার বাবা বলে, কোথায় যাচ্ছ? তুমি ভেতরে আসো। তুমি কি ভেবেছ তোমায় চিনতে পারিনি আমি? আমার মেয়েটা কার সাথে মিশে চলে ফিরে এইসব খোঁজ নেওয়া কি আমার দায়িত্বর মাঝে পড়ে না? ভেতরে আসো, একসাথে ডিনার করে তারপর বাসায় যাবে। নিবিড় কিছুটা অবাক ভঙ্গিতে তাকিয়ে রইল। তারপর নীলার ইশারায় ভেতরে প্রবেশ করলো সে। সব কিছু এত ইজিলি হয়ে যাবে ভাবনাতেই ছিল না। কার কাছে যেন শুনেছিল কঠিন কোনো কিছু খুব সহজেই হয়ে গেলে তার পেছনে কোনো না কোনো কারণ লুকিয়ে থাকে। হয়তো কোনো বিপদের পূর্বাভাসও হতে পারে তা। যাই হোক, এত কিছু ভাবার প্রয়োজন নেই, যা হবে পরে দেখা যাবে। একসাথে 8-10টা গাড়ি এসে থামলো নির্জনের বাগান বাড়িটার দিকে। বিশাল বড় বাড়িটার চারপাশে উঁচু দালানে ঘেরা। ভেতরে নানান ফুল ফলাদির গাছের সৌন্দর্যতা অন্য রকম ভাবে ফুটে উঠেছে। বিশেষ করে এই সন্ধ্যার পর মুহূর্তেই লাল নীল লাইটের আলোয় চারপাশটা আরো মনোমুগ্ধকর। গেস্টদের জন্য স্পেশাল
রুমে অনেকক্ষণ যাবৎ বসে আছে নির্জন ও নিলয়। পাশেই কাচের এরিয়ার বাইরে একটা সুইমিং পুল। বাড়ির চারপাশে নির্জনের সিকিউরিটি গার্ডটা পাহারা দিচ্ছে। আর পিন্টু সহ কয়েকজন মিলেই গেস্টদের নিয়ে আসলো এই বাগান বাড়িতে। ইন্ডিয়া থেকে এসেছে গেস্ট রোহান পান্ডের সাথে আরও দুজন। রোহান পান্ডে সোজা এসে নির্জন ও নিলয়ের সামনে দাঁড়িয়ে দুহাত জোর করে তাদের ধর্ম মতো প্রণাম জানালো। বিনিময়ে নির্জনও তার সাথে হাত মিলিয়ে তাদের সামনে বসতে বলে। আতিথেয়তার পূর্বে নিজেদের ডিল ফাইনাল করে কন্ট্রাক্ট পেপারে সাইন করলো নির্জন। এবারের কন্ট্রাক্ট হলো 6 মাসে 300 মানুষ পাচার করা, তার মাঝে 100 ছেলে আর বাকি 200 মেয়ে হতে হবে। কয়েকদিন আগে ব্ল্যাক মার্কেটে 100 মানুষের পার্স পাঠানোর কন্ট্রাক্ট সফলভাবে কমপ্লিট হওয়া, এবার একসাথে 300 মানুষ পাচারের কন্ট্রাক্ট পেপারে সাইন করলো নির্জন। নির্জনের পাশে 2 হাত এক করে চুপচাপ দাঁড়িয়ে আছে নিলয়। দেশের সিকিউরিটির আগের তুলনায় কঠোর করা হয়েছে, চারদিকে পরিস্থিতি উত্তাল। এমন পরিস্থিতিতে 6 মাসে 300 মানুষ তুলে নেওয়ার কোনো সহজ কথা নয়, তবুও রিস্ক এর মাঝেই তো বিজনেস। পরদিন বিকেলেই স্কুল ছুটির মুহূর্তে ছাদের এক পাশে দাঁড়িয়ে আছে নিবিড় ও নীলা। বাড়ির ছাদ থেকে স্কুলটা দেখা যায় পুরোপুরি। ছেলে মেয়েগুলো দুষ্টুমি করতে করতে বাসা যাচ্ছে। নিবিড় তাদের দিকে তাকিয়ে থাকা অবস্থায় বলে, ছোটকালে আমি যখন এদের মতো স্কুলে পড়তাম তখন আমি অনেক পুরনো কাপড় পরে স্কুলে যেতাম। আমার পালিত মা যে সামর্থ্যবান ছিল এমনটাও না, একা একা নিজেই কাজ করে আমাকে খাওয়াতো, স্কুলে পাঠাতো। তখন এত কিছু বুঝতাম না। মায়ের কাছে ছুটে গিয়ে একটা অভিযোগ করতাম, আমিও বাকি ছেলেদের মতো নতুন জামা কাপড় পরবো। পুরান জামা দেখে অনেক আমায় এড়িয়ে চলে। মা তখন চুপ করে থাকতো, শুধু বলতো এক সময় সব পাবি। নিজের ছেলে না হওয়া সত্ত্বেও অনেক কেয়ার করতো আমার। আর আমার বাবা মা নিজের ছেলেকেই নিজের কাছে রাখতে পারেনি। আমার বাবা মাকে খুঁজে পেলে একটা কথা জিজ্ঞেস করতাম, কেন আমি তাদের সাথে নেই? পাশ থেকে নীলা সান্ত্বনা দিতে বলে। নিবিড় সবার জীবন একরকম হয় না, তবুও সবার জীবনে মানিয়ে নিয়ে চলতে হয়। যারা আফসোস করে বেড়ায় তারা কখনোই এগিয়ে যেতে পারে না। তাদের জীবনে গতিবিধ থমকে থাকে আফসোস ও হতাশার কারণে। জীবনকে মানিয়ে নিয়ে সামনে এগিয়ে যেতে পারলেই তুমি কঠিন ঝড়েও টিকে থাকতে পারবে। একটা হাসি দিয়ে বলে, একবার আমি আমার সেই মাকে প্রশ্ন করেছিলাম যে ভালোবাসার মানুষগুলো কেমন হয়। মা বলেছিল, ভালোবাসার মানুষ কেমন হয় জানি না, তবে তাকে তোমার কাছে পৃথিবীর চেয়েও দামি মনে হবে, যার হৃদয়ের কম্পনের সাথে তোমার হৃদয়ের কম্পন মিলে যাবে, যার মাঝে তুমি নিজেকে দেখতে পাবে। তাহলে বুঝে নিও সেই তোমার ভালোবাসার মানুষ। এমনটাই শুনেছি আমি। যদি সত্যি হয়ে থাকে তাহলে আমার সেই মানুষটা তুমি নীলা। আমার সব প্রিয় মানুষগুলো আমায় ছেড়ে চলে গেছে, আমি আর কাউকে হারাতে দেব না। আমার বন্ধুরা, মায়ের মতো ফরিদা আন্টি, এমনকি তোমাকেও কাউকে হারাতে দেব না। বলেই নীলার ঘাড়ে হাত রেখে তাকে নিজের সাথে চেপে ধরল নিবিড়। নীলা একটু কেঁপে ওঠে। তার কাঁধ চেপে ধরে থাকা নিবিড়ের হাতটার দিকে তাকালো। নিবিড় কি তাকে ইনডাইরেক্টলি ভালোবাসার বার্তা দিয়েছে? হাতটার দিকে একটু সময় নিয়ে তাকিয়ে থেকে তারপর নিবিড়ের দিকে একটু মুচকি হাসলো সে, যেন চিৎকার করে নিবিড়ের কানের কাছে বলতে ইচ্ছে করছে, তোমাকে আর কাউকেই হারাতে হবে না, সবাই তোমার পাশে থাকবে, সবার মাঝে আমিও। গত 2 দিন ধরে রাজকে নিয়ে কিছুটা হলেও ভাবনা তৈরি হচ্ছে নিলয়ের মনে। নিজের ভাবনাগুলোর উত্তর খুঁজতে সন্ধ্যার পর নাস্তা সে রাজের পাশে গিয়ে বসেছে। আজ শুক্রবার, আর ওইকে পড়াতে যায়নি রাজ, সেই সুবাদে আজ বাসাতেই আছে রাজ। রাজের সামনে গিয়ে 2 হাঁটু ভাঁজ করে ভদ্র ছেলেদের মতো বসে নিলয়, মুখে একটা হাবলা হাসি সবসময় বিদ্যমান থাকে। রাজের দিকে সে নিলয় বলে, রাজ তোমার টিউশনি কেমন চলে? একটা হাসি রেখা টেনে বলে। আলহামদুলিল্লাহ ভালো। আবার বলে, তুমি মনে হয় নির্জন নামের কারো মেয়েকে পড়াও, তাই না? আমি তোমাকে ওই বাসায় যেতে দেখেছি, তাই বললাম। রাজ একটু ফ্রু কুচকে বলে, হ্যাঁ, কিন্তু তুমি কিভাবে জানো? নীলা একগাল হেসে বলে, আরে তাকে কে না চিনে, অনেক বড় বিজনেসম্যান, বেশিরভাগ বাড়ির বাইরেই থাকে। আমি যতদূর জানি সে সিলেটে বেশি সময় কাটায়, তবে সেখানে কি করে তা কেউ জানে না। নীলা কথাটা বললো কারণ সে দেখতে চায় রাজের মনে কোনো উত্তেজনা তৈরি হয় কিনা।
কিন্তু রাজ নিজেকে যথেষ্ট স্বাভাবিক রেখেই বলে, হয়তো তার বিজনেস সেখানে। সিলেট কোন জায়গায় থাকে সে? নিলয় মনে মনে একটু খুশি হলো, তীরটা হয়তো ঠিক জায়গায় লেগেছে। সে রাজকে একটা জায়গার নাম বলে, তারপর একটু চিন্তিত স্বরে বলে, তবে আমি শিওর জানি না। লোকজনের মুখে শুনেছি আমিও, অনেকেই নাকি তাকে প্রায়ই দেখে সেখানে। রাজ আর কিছু বলল না। নিলয় নিজের মতো আর কিছু কথা বলে উঠে চলে যায় সেখান থেকে। নিলয়ের ভাবনার মতে রাজের মাঝে কোনো ঘাপলা থাকলে নিশ্চয়ই রুশান অথবা রাজের মাঝে কেউ সেই জায়গাটায় খোঁজ করতে পৌঁছে যাবে, আর কারো ছায়াও না পৌঁছালে ভেবে নিবে রাজ এইসবের কিছুই জানে না। এখন দেখার বিষয় যেই জায়গার ঠিকানাটা দিয়েছে সেখানে অস্বাভাবিক কিছু চোখে পড়ে কিনা। এরই মাঝে ওই জায়গাটায় নিলয় সব সিকিউরিটি তৈরি করে রাখলো, এদের মাঝে কেউ সেখানে পা রাখলেই যেন বুঝতে পারে। এদিকে নিজের মাঝে নিজে একটা রহস্যজনক হাসি দিল রাজ। নিলয় যে বেশি চালাক সাজতে গিয়ে নিজেকেই কারো সন্দেহে ফেলে দিয়েছে তা কি সে জানে? রাজ এতটাও বোকা নয় যে কারো শোনা কথায় লাফাতে চেপে। সে নিজে পরিপূর্ণ শিওর হওয়া ছাড়া কোনো দিকে পা বাড়ায় না। টুকে টুকে খাওয়া মাছকে কি এত সহজেই টোকা দিয়ে বড়শিতে তোলা সম্ভব? রাজের সাথে নিলয়ের এমন কাজ যে নিলয়কে বিপদের দিকে ঠেলে দিবে তা হয়তো ধারণাতেও নেই নিলয়ের। মানুষ সত্য বলার সময় তার হাতগুলো নাড়াচাড়া করে, আর মুখেও একটা উজ্জ্বলতা মিশে থাকে, আর মিথ্যে বলার সময় হাতগুলো লক্ষণীয়ভাবে স্থির থাকে, সাথে চোখ মুখে থাকে একটা অস্থিরতার চাপ, যেটা নিলয়ের কথা বলার সময় ভালোই লক্ষ্য রেখেছিল রাজ। যা বুঝলো নিলয় এতক্ষণ যা বলেছে কোনোটাই পরিপূর্ণ সত্যতা নেই। রাজ এবার ঠোঁটের কোণে একটা মুচকি হাসি দিয়ে নিলয়ের একটা ছবি সেন্ড করে দিয়ে কয়েকজন গার্ডকে বলে দিল অল টাইম নিলয়ের উপর নজর রাখতে, তবে খুব সাবধানতার সাথে। নিলয় কি করে, সে কি চায়, সে আসলে কে, অল আপডেট চাই তার। ওই কাজের জন্য আমি সরি। যদিও আমার দৃষ্টিতে আমি কোনো ভুল করিনি, তবু আপনার গোমরা মুখটা আমার একদমই ভালো লাগে না। আই এম রিয়েলি সরি। মাথাটা নিচু করে কথাটা বলল আরোহী। রাজ এবার আরোহীর দিকে তাকিয়ে বলে, কেন করেছিলে এমনটা? আরোহী কোনো সংকোচ ছাড়া বলে, আপনাকে ভালো লাগে দেখেই এঁকেছি আমি, নয়তো এর আগে কোনো ছেলের ছবি অঙ্কন করিনি। আর যতদূর জানি কাউকে ভালো লাগাটা কোনো অপরাধ বা দোষের কিছু না। একটা মানুষ হিসেবে আরেকটা মানুষকে ভালো লাগতেই পারে। যাই হোক, আই এম সরি। রাজ আরোহীর দিকে চেয়ে বলে, আরোহী এখন এসব ভাবার বয়স না, এখন তোমার পড়ালেখার বয়স। কয়দিন পর এইচএসসি দিবে, এসব মাথায় থাকলে কি ভালো রেজাল্ট করতে পারবে তুমি? স্বাভাবিকভাবে বলে, জানি আমি সেটা, আমি এতটাও ছোট নই। যাই হোক, এখন থেকে আপনার অপছন্দ আর হয় এমন কাজ আর কখনো করব না। রাজ বলে, গুড, মনে থাকে যেন পড়া ছাড়া অন্য কোনো টপিক নিয়ে কোনো আলোচনা করবে না। আরোহী বিষণ্ণ মনে মাথা নাড়িয়ে বলে, আচ্ছা। ওইদিকে সন্ধ্যার পর বাসা থেকে বের হয়ে রুশান যাওয়ার পথে রিমার বাসার সামনে থেমে রিমার কাছে যায় বিদায় নিতে। দেখে রিমা পড়ছে। রুশান মুখে হাসি ফুটিয়ে বলে, চলে যাচ্ছি আমি, এক্সামটা ভালো করে দিবি বুঝলি? তোর এক্সাম শেষ হওয়ার পর দেখি সুযোগ হলে আসবো। রিমা তার দিকে চেয়ে বলে, সুযোগ হলে আসবে কেন? নিজে কি সুযোগ বের করে আসা যায় না? রুশান এবার একটু ভ্রু কুঁচকে বলে, রিমা সব জায়গায় একটা না একটা দোষ খুঁজে বেড়াস আমার। বললাম তো সুযোগ বের করে আসবো, এখন আসি। বলে, আমার ব্রেনটা না খুলছে না, মানে কেমন যেন লক হয়ে আছে। এমনটা একবার একটা মুভিতে দেখেছিলাম, মেয়েটা পড়তে বসলে এমন সমস্যা দেখা দিত। এরপর ছেলেটা এসে মেয়েটার কপালে ছোট্ট করে একটা চুমু দিলে মেয়েটা ব্রেন খুলে যেত আবার। তবে মুভিটা অনেক সুন্দর ছিল। রুশান ভেতরে ভেতরে হাসতে চাইলো, চুপচাপ রিমার দিকে চেয়ে আছে। তারপরও সে বলে, তুই মুভির কথা মনে করালি, তাই মনে হলো ওই দিন আমিও এমন একটা মুভি দেখেছিলাম। মেয়েটার একদম চলছিল, তাই মাথায় অনেক পড়ার চাপ ছিল। তখন ছেলেটাও অনেক দিন পর মেয়েটার কাছে এসেছিল, আর আবেগে মেয়েটার কপালে একটা চুমু দিয়েছিল। এরপরও মেয়েটার পড়ার চাপ ও ছেলেটার চুমুর মিশ্রণে মেয়েটার ব্রেনে একটা বিষাক্ত প্রতিক্রিয়া তৈরি করেছিল, যার কারণে শেষমেশ বেচারি মেয়েটা পাগলই হয়ে গেল। রিমা
চোখ মুখ কুচকে কথাটা ঝেড়ে ফেলে দেওয়ার মতো করে বলল। যা। রুশান তখনও সিরিয়াস লুক নিয়ে বলে, এমনটাই হয়েছিল, এখন চুপচাপ পড়তে থাক। এমনটাই হয়েছিল, এখন চুপচাপ পড়তে থাক। ঠিকঠাকভাবে এক্সাম দিয়ে ভালো রেজাল্ট করতে পারলে এরপর তোর মুভির বাকি কাহিনীটা শোনাবো। এখন আসি, বাই, ভালো থাকিস আর নিজের যত্ন নেবে। আমি কিন্তু আন্টি ও রামিম ভাইয়ের কাছে ফোন দিয়ে খোঁজ নেব ঠিকঠাকভাবে খাচ্ছিস ঘুমাচ্ছিস কিনা। রাতে রাজ বাসায় ফেরার পর দেখে সবাই কোথাও যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, এমনকি ফরিদা আন্টিও। রাজকে দেখে ফরিদা আন্টি বলে, এসেছো? তোমার জন্যই বসেছিলাম, আজ এত দেরি করে ফিরলে যে? সবার কাজে রাজ কিছুটা অবাক হলেও ফরিদা আন্টির কথাই বলে, একটু কাজ ছিল তাই লেট হয়েছে। বাট এত রাতে আপনারা সবাই কোথায় যাচ্ছেন? পাশ থেকে তুষার বলে, নিবিড়ের হবু শ্বশুর বাড়ি যাচ্ছি, তোমাকে ছাড়া বরপক্ষ মিলছে না, তাই বসে আছি। এতক্ষণ কিছু না বুঝে একটু প্রিয় কুচকালো রাজ। ফরিদা আন্টি হেসে বলে, আরে সে মজা করছে, নীলার বাবা ওদের বাসায় ডিনার করার জন্য দাওয়াত দিয়েছে সবাইকে, তাই সেখানে যাচ্ছি। রুশান তো নেই, আমরা 5 জনই যাচ্ছি। রাজ এবার বিষয়টা বুঝতে পেরেছে। ফ্রেশ হয়ে রেডি হয়ে আসলো। এদিকে ফলমূল ও মিষ্টির প্যাকেটগুলো তুষারের হাতে চাপিয়ে দিয়েছে। নিলয় তো নেওয়ার ভয়ে ফরিদা আন্টির সাথে আগে আগে হাঁটা ধরেছে, আর নিবিড়ও ফোন কানে ধরে আছে। কথা বলছে নাকি সবাইকে দেখাচ্ছে তা তুষার বুঝতে পারছে না। নিবিড় সামনে গিয়ে বলে, দেখ ভাই, তোর হবু শ্বশুর বাড়ি যাচ্ছে, এগুলোর মাঝে কিছুটা তুই নে, সবগুলো নিলে আমার হাত ব্যথা হয়ে যাবে। কিন্তু নিবিড় তাকে কোনো পাত্তা না দিয়ে ফোন কানে ধরা অবস্থায় ওদের হাঁটা ধরে। মনে মনে একটু বিরক্ত হলো তুষার। কি আশ্চর্য, সবাই তাকে গাধা পিয়েছে নাকি, যে গাধা পিঠে ধরিয়ে দিলাম আর সেগুলোই বয়ে চললো। এই বাড়িতে গিয়ে সব নীলার হাতে দিয়ে সোফায় বসে পড়ে তুষার। নীলাকে ইশারায় বলে 1 গ্লাস পানি নিয়ে আসতে। নীলার বাবা ফরিদা আন্টির দিকে চেয়ে বলে, আমরা তো প্রতিবেশী, দূরের কেউ না, অযথা এত কিছু আনার কি দরকার ছিল? ফরিদা আন্টি হেসে বলে, কোথায় এত কিছু, সামান্য কিছু আনলাম মেয়েটার জন্য। নীলার বাবা একটু রসিকতা করে বলল, ও তার মানে শুধু মেয়েটার জন্য এসেছেন, আমার জন্য না, তাই তো? ফরিদা আন্টিও হেসে বলল, আপনি খুব রসিক মানুষ। তাদের কথা বলছে সরি তাদের মতো কথা বলছে তারা। তুষার বসে আছে চুপচাপ। নীলার একটা বোন বা কাজিন থাকলে একটু গল্প করা যেত। নীলাকে পানির কথা বলেছে, তার এখনো খবর নেই। তাই উঠে নীলার কাছে গেলে দেখে নীলা শরবত বানাচ্ছে। তুষার তা দেখে বলে, নীলা, এখন আবার শরবতের দরকার কি? চাইছিলাম একটু পানি, এরপর না হয় ডিরেক্ট খাবার খেয়ে নিতাম। বলে, পানির চেয়েও তো শরবত আরো ভালো। তুষার এবার নীলার দিকে চেয়ে প্রশ্ন করে, আচ্ছা, তোমার কোনো কাজিন সমিত নেই? মানে ছেলে মেয়ে মিলিয়ে, মেয়েগুলো একটু সুন্দর সুন্দর হবে এমন কোনো কাজিন সীমিত নেই? নীলা একটু ফ্রুকুচকে বলে। সৌমিত্রী থেকে নিবিড় বলে, তুষার, তুই কি জীবনে ভালো হবি না? ওর কোনো কাজই নেই, আর তুই এখানে কি করছিস? তুষার হেসে বলে, এমনি ভাবির সাথে গল্প করছি। নিবিড় একটু হেসে তুষারের কানের কাছে পিরপির করে বলে, গল্প করতে এসে কাজিন খুঁজছিস? তুই তো মান সম্মান কিছুই রাখবি না। এক কাজ কর, তোকে ফরিদা আন্টি রাখছে, গিয়ে দেখ কি বলে। এদিকে রুশান বাসা এসে দেখে বাসার বাড়ির তালা দেওয়া। সবাই কোথায় গেল? রুশান ফোন বের করে কল দিতে গেলে দেখে সবাই গেট দিয়ে নিজেদের মাঝে হাসাহাসি করতে করতে ভেতরে ঢুকছে। রুশান অবাক হয়ে প্রশ্ন করে, কোথায় গিয়েছিলে সবাই? ফরিদা আন্টি অবাক হয়ে বলে, রুশান, কখন এলে তুমি? আসার সময় তো ফোনও দিলে না। তাড়াহুড়ো করতে গিয়ে আর ফোন দেওয়া হয়নি, ভেবেছি একেবারে এসেই কথা বলবো। বাট আপনার দল বেঁধে কোথায় গিয়েছিলেন? নীলাদের বাসায় দাওয়াত ছিল, তুমি আসবে জানলে তো তোমার জন্য অপেক্ষা করতাম। একটু মুচকি হেসে বলে, সমস্যা নেই আন্টি, আমি বাইরে থেকে খেয়ে নিয়েছি, এখন ভেতরে চলুন। বিকেলে বাড়ির সামনে একটা দোকানের সামনে চা হাতে আড্ডা দিচ্ছিল তারা 5 বন্ধু। এমন সময় বাইক নিয়ে ওই রাস্তা দিয়ে যাচ্ছিল সেদিনের কলেজের ফাপড় দেওয়া অরিনের সেই কাজিনটা। কিন্তু আজ সে বাইক থামিয়ে ফিরে আবার উল্টো দিকে চলে গেল, সামনেও আগালো না, কোনো ঝামেলাও করলো না। নিবিড় ও তুষার একটু অবাকই হলো। ওই দিন ফাপড় দিয়ে এরপর আর কোনো খোঁজই ছিল না, আর আজ সামনে পড়ে বিড়ালের মতো আবার চলে যাচ্ছে। কাহিনীটা কি? সেদিন ফাপড় দেওয়ার পর কি হয়েছিল? একটা ক্লাস শেষে নিলয়
কলেজ থেকে বেরিয়ে আসে। কলেজের এরিয়ার বাইরে এসে দেখে ছেলেগুলো বসে আছে সেখানে। নীলাকে দেখে উঠে দাঁড়ালো ছেলেগুলো। তাদের অঙ্গভঙ্গি দেখে মনে হচ্ছে এক্ষুনি নীলাকে পিষে ফেলবে তারা। এমন সময় একটা কার এসে নীলার সামনে দাঁড়ালো। ওইখান থেকে একটা ছেলে বের হলে নীলয় ছেলেটার কোমর থেকে একটা পিস্তল নিয়ে এগিয়ে গিয়ে অয়নের কাজিনটার কলার চেপে ধরে বলে, গেটের বাইরে আসলে কি যেন করবি বলেছিলি, এখন কর। আমার সামনে বাইগিরি মারাস না, শালা মাদার। চিনোস আমারে? বাইগিরি একেবারে রুল করে পিছন দিয়ে বল দেব। ছেলেটা হা করে চেয়ে আছে নীলয়ের দিকে। নীলয় আবার বলে, এরপর মানুষ চিনে কথা বলবি। শুধু অরিনের কাজিন দেখে বেঁচে গেলি আজ। আজ যা করেছিস অনেক করেছিস। এখন আমি উল্টাপাল্টা কিছু করার আগে এখান থেকে কেটে পড়, না হলে। ছেলেটা এবার নিজেকে ছাড়িয়ে বাইকে উঠে নীলয়ের দিকে কিছুক্ষণ চেয়ে থেকে চলে গেল সেখান থেকে। এরপর আর ছেলেটাকে দেখা যায়নি। আজ অনেকদিন পর সামনে পড়লো, তাও বাইক ঘুরিয়ে চলে গেল উল্টো পথে। নিবিড় একটু অবাক হয়ে বলে, ওই দিন কত বড় ফাফড় দিচ্ছিল, এখন এত ভদ্র হয়ে গেল কি করে? আজ শুক্রবার। নীলা ও নীলার বাবা এসেছে এই বাসায়। সেদিন আসার সময় তাদেরকেও দাওয়াত দিয়ে এসেছিল। শুক্রবারের ছুটির দিন দেখে শুক্রবারের কথাই বলে দাওয়াত গ্রহণ করলাম। দুপুরে খাওয়া শেষে আড্ডা দিচ্ছিল সবাই মিলে। ফরিদা আন্টি বলল চা খেয়ে একেবারে যেতে। জোরাজুরিতে তারাও আর আপত্তি করেনি। ড্রয়িং রুমে সবাই উপস্থিত ছিল। তখন কলিং বেলটা বেজে ওঠে। ফরিদা আন্টি চায়ের ট্রেটা সবার সামনে রেখে এগিয়ে গেল দরজা খুলতে। দরজা খুলে একটা অপরিচিত মেয়েকে দেখে অবাক হলো সে। মেয়েটা নিবিড়ের কথা জিজ্ঞেস করে ভেতরে প্রবেশ করলো। হঠাৎ নীরাকে দেখে কিছুটা অবাক হলো নিবিড়। বলানি কনি হুট করে বাসায় চলে আসলো। ভেতরে গিয়ে নিবিড়ের পাশে নীলাকে বসে থাকতে দেখে একটা তাচ্ছিল্যের হাসি দেয় নীরা। নিবিড়ের দিকে চেয়ে বলে, সব তো দেখি ঠিকঠাকই চলছে। তো মিস্টার নিবিড়, আমার জীবনে সর্বনাশ করে অন্য একটা মেয়েকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখাটা কি ঠিক করলে বলো? পাশ থেকে ফরিদা আন্টি রেগে বলে, নীরা এই মেয়ে, কে তুমি? এমন বেয়াদবের মতো আচরণ করছো কেন? বাড়িতে গেস্ট এসেছে, দেখতে পাচ্ছ না? একটু হেসে বলে, আমি কে সেটা নিবিড়কেই জিজ্ঞেস করুন। আমি তার অনাগত সন্তানের মা। উপস্থিত সবার চোখ এবার নিবিড়ের দিকে পড়ল। নিবিড়ের মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। কি বলছে এই মেয়ে? এই মেয়ের সাথে নিবিড়ের রিলেশন ছিল মাত্র ফোনে কথা বলা আর মাঝে মাঝে দেখা করা পর্যন্ত। কখনো বাজেভাবে কাউকে স্পর্শও করেনি সে। তাহলে নীরা এমন অদ্ভুত কথা কিভাবে বলছে? নীরা এবার সবার দিকে চেয়ে বলে, কারোর বিশ্বাস হচ্ছে না তাই তো? এই নিন ডিএনএ রিপোর্ট। বলি ফরিদা আন্টির দিকে রিপোর্টটা এগিয়ে দেন নীরা। ফরিদা আন্টি রিপোর্টটা চেয়ে এবার নিবিড়ের দিকে তাকিয়ে খুব রাগী দৃষ্টিতে বলে, রিপোর্টে পরিষ্কার কিছু বোঝা যাচ্ছে না নীরার অনাগত সন্তানের বাবা নিবিড়। উপস্থিত সবাই হা হয়ে তাকিয়ে আছে অবাক ভঙ্গিতে। নিবিড় নিজেও বিষয়টা বুঝে উঠতে পারছে না। পাশ থেকে নীলা নিবিড়ের এক হাতের বাহু ধরে ঝাঁকিয়ে বলে, এসব কি নিবিড়? এতক্ষণ ব্যাককেল হয়ে থাকা নিবিড়ের হুঁশ ফিরে আসে নীলার ঝাঁকুনিতে। নীলার দিকে চেয়ে বলে, তোমার সাথে আমার রিলেশন ছিল, এটা সত্যি। ব্রেকআপও হয়েছে, কিন্তু তুমি যে এমন একটা নাটক সাজিয়ে সবার সামনে আমাকে এতটা ছোট করবে তা কখনো কল্পনাও করিনি আমি। বিষয়টা লজ্জাজনক হলেও বলতে বাধ্য হচ্ছি, আমাদের মাঝে এমন কিছুই হয়নি যে তোমার বাচ্চার বাবা হতে হবে আমাকে। নীলার কিছু বলার আগে ফরিদা আন্টি এতক্ষণে জমিয়ে রাখা রাগ নিয়ে নিবিড়ের গালে একটা চড় বসিয়ে দেয়। তারপর রিপোর্টটার সামনে ধরে বলে, তাহলে এটা কি? এদিকে নীলার বাবা নীলার হাত ধরে সোজা বাইরের দিকে হাঁটা ধরছে। পেছন ফিরে নিবিড়ের দিকে তাকিয়ে থাকা অবস্থায় বাবার সাথে বাইরে চলে গেল নীলা। সবকিছু তো ঠিকঠাকই ছিল। তাহলে নতুন করে এত ঝামেলা তৈরি হওয়া কি খুব বেশি জরুরি ছিল? ফরিদা আন্টি গম্ভীর মুখেই বলে, তোমার থেকে এমনটা আশা করিনি আমি। নিজের ছেলের মতো ভাবতাম তোমায়, বাট তুমি যে এমন জঘন্য কাজ করবে তো আমার কল্পনাতেই আসেনি। আর এমনটা করেই ফেলেছো, তো নীলাকে তোমার সাথে জড়ানোটা কি প্রয়োজন ছিল? নিবিড় অস্থির হয়ে সবাইকে বোঝাতে চাইছে সে এসব কিছু জানে না, বাট নীলা সব রিপোর্ট সাথে নিয়ে এসেছে। এখন নিবিড়ের মুখের কথা কারোর বিশ্বাসযোগ্য নয়। এদিকে তুষার এক মনে দুই হাত মাথায় দিয়ে জিভ কামড়ে দাঁড়িয়ে আছে। সবার নীরবতা দেখে নিবিড়ের দিকে ছুঁয়ে বলে, ভাই আমাকে তো কখনো কিছু বললি না, এতই পর ভাবিস আমায়? নিবিড় কিছু বলার আগে নীরা কাদু কাদু স্বরে বলে,
আমাকে বাসা থেকে বের করে দিয়েছে এসব শোনার পর। এখন নিবিড় মুখ ফিরিয়ে নিলে আমার আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় থাকবে না আন্টি। ফরিদা আন্টি কিছু না বলে চুপচাপ সোফা গিয়ে বসল। রুশান রাজ দুজনেই এক পাশে দাঁড়িয়ে আছে। নীলা এতক্ষণ চেয়ে থেকে এখন বলে, তোকে আগেই সাবধান করেছিলাম যে শেষে কোনো না কোনো ঝামেলাই পড়বি, এখন ঠেলা সামলা। বলে সে সেখান থেকে চলে গেল। নিলয় এরই মাঝে নীলা হুট করে নিবিড়ের পা চেপে ধরে বলে, প্লিজ তুমি আর মিথ্যে বলো না, আমার জীবনটা এভাবে নষ্ট করে দিও না তুমি, না হলে আমার মরণ ছাড়া কোনো রাস্তা থাকবে না। ফরিদা আন্টি কপালে হাত রেখে রুশানের দিকে চেয়ে বলে, ওদের নাটক বন্ধ করতে বলো, আর দুজনকে আমার চোখের সামনে থেকে সরাও। ওদের নোংরা মুখও আমার দেখিতে ভালো লাগছে না। রুশান এবার পরিস্থিতি শান্ত করতে বলে, নিবিড়, নীরাকে নিয়ে রুমে যা তুই, কথায় কথা বাড়ে। নিবিড় হতাশার মতো করে বলে, মানে আমি কিছুই জানি না, সেখানে আমি কি করে অন্য একটা মেয়ের দায়িত্ব নিতে যাব? রুশান তাকে থামিয়ে দিয়ে বলে, তোদের মাঝে কি সত্য কে মিথ্যা ওটা নিয়ে এখন সবাই কনফিউজড। এখন চুপচাপ ভেতরে যা, পরেরটা পরে দেখা যাবে। ছি ছি, আমার মেয়ে হয়ে এমন একটা ছেলেকে পছন্দ করেছিলি তুই, লজ্জায় মাথা কাটা যাচ্ছে আমার। বাবার কথার কোনো উত্তর খুঁজে পেল না নীলা। সে নিজেও তো এখন নিজের ভেতরে প্রশ্নগুলোর উত্তর খুঁজে পাচ্ছে না। নীলার বাবা কড়াভাবে বলে দেয়, আজ থেকে যেন ওই ছেলের আশেপাশেও নীলা না যায়। নীলা কিছু বলছে না আজ, সে নিজেই আজ অনেক বড় সারপ্রাইজড হয়েছে। ওইদিকে রুশানের কয়েকটা ছবি সামনে নিয়ে বসে আছে পিন্টু, যেগুলো দূর থেকে লুকিয়ে ক্যামেরাবন্দি করেছিল সে। রাতের বেলায় সবাই বসে আছে একসাথে। সেই মুহূর্তে নিলয়ের ফোনে মেসেজের শব্দ আসে। রাজ পাশে তাকিয়ে দেখে ফোনের স্ক্রিনে লেখা, প্রিন্স পিন্টু সেন্ট ফটো। এই মাঝে নিলয় ফোনটা হাতে তুলে নিয়ে মেসেজটা ফোনের স্ক্রিন থেকে সরিয়ে আবার আগের ধ্যানেই বসে সে। একটু পরে উঠে ব্যালকনিতে চলে যায় সে। মেসেজটা অন করে দেখে রুশানের একটা ছবি পাঠিয়েছে পিন্টু। নিলয় অবাক হলো কিছুটা। রুশানের ব্যাপারে পিন্টু কিভাবে জানলো? যাই হোক, এখন এসব প্রশ্ন মাথায় আনলো না আনলেও চলবে। মাথা ঠান্ডা, বিষয়টা হ্যান্ডেল করতে হবে। এই পিক আর তথ্য পিন্টুর থেকে নির্জনের কাছে কোনোভাবেই পৌঁছে গেলে নিলয়েরকেই বলবে রুশানকে ফেলে দিতে। বন্ধুদের মাঝে তৈরি হবে অনেক ঝামেলা, যে সেটা সে কখনোই চায় না। তাই তাড়াতাড়ি ছাদে চলে গিয়ে পিন্টুকে ফোন দেয় নিলয়। না জানার মতো করে প্রশ্ন করে, এটা কার ছবি পাঠিয়েছো? ওপাশ থেকে পিন্টু বলে, যদি ভাই এই সেই ছেলে যে আমাদের এতগুলো লোককে মেরেছে। নিলয় জানে তবুও বলল, তুই কি শিওর? ভাই আমি পুরোপুরি শিওর হয়ে বলছি, অনেকদিন ধরে এই বিষয়টা নিয়ে পড়েছিলাম, শুধু কোন লোক এটা খুঁজে বের করতে। ফাইনালি বের করেও নিয়েছি। নিলয় সিরিয়াস ভাবে বলে, এই ব্যাপারে আর কে কে জানে? আপনি ছাড়া কাউকে বলিনি এখনো। নিলয় একটা স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বলে, কাউকে বলার দরকার নেই, এতে ঝামেলা বাড়বে আরো। এসব ছোটখাটো বিষয়গুলো আমরাই সামলে নেব। পিন্টু একটু অমত করে বলে, ভাই আমার কাছে তো এটা ছোটখাটো মনে হচ্ছে না। বসকে এই ব্যাপারে জানালে রাতের মধ্যেই ছেলেটাকে শেষ করে দিবে। এমন পথের কাটা যত তাড়াতাড়ি সম্ভব সরিয়ে ফেলা ভালো। নিলয় এবার রাগী গলায় বলে, আমি কি তোমার সাথে কথা বলছি নাকি ফাইজলামি করছি? ভালো খারাপ বোঝার মতো যথেষ্ট জ্ঞান আছে আমার মাঝে, তোমার থেকে সেটা নিতে হবে না। তোমাকে যেটা বলছি সেটাই করবে, শুধু আমার আগে আগে হাঁটার চেষ্টা করবে না। কথাটা গায়ে লাগলো পিন্টুর, তাই আর কিছু না বলে শান্তভাবে বলে, আচ্ছা ঠিক আছে। নিবিড়ের রুমে শুয়ে আছে নীরা, আর অন্য রুমে বাকিদের সাথে বসে আছে নিবিড়। নিলয়ও ছাদ থেকে ফিরে সবার সাথে যোগ দেয়। তুষার গালে হাত দিয়ে প্রশ্ন করে, মামা কেমনে করলি ওইটা? তুষারের কথা নিবিড় সিরিয়াস লুক নিয়ে বলে, আমি বিপদে আছি আর তোর কাছে সব ফান মনে হচ্ছে। পাশ থেকে রুশান বলে, আচ্ছা তোদের কাহিনীটা আমাকে খুলে বলতো। নিবিড় বলতে শুরু করে, হুট করে ওর সাথে পরিচয় হয়েছিল, এরপর চ্যাটিং, ফোন আলাপ এসব করে সময় কাটাতাম। 3 বার দেখা করে টাকা নিয়েছিলাম 26,000, এর চেয়ে বেশি কিছু না। এরপর তো এক রাতে সবার সাথেই ব্রেকআপ হয়ে গেল। ভাই প্রয়োজনে ওর সব টাকা ফেরত দেব, আরও 4,000 বাড়িয়ে 30,000 ফেরত দেব। তবুও আমার আর নীলার জীবন থেকে সরে যেতে বল প্লিজ। পাশ থেকে নিলয় বলে, এখন বললেই হবে? মেয়েটা সব প্রমাণ নিয়েই এসেছে, এখন তোর মুখের কথা কেউই বিশ্বাস করবে না।
আর মেয়েটাকে তার বাসা থেকেও বের করে দিয়েছ। এখন তুইও ফিরিয়ে দিলে অনেক কিছুই ঘটে যেতে পারে। মেয়েটা আত্মহত্যাও করতে পারে, অথবা এসব রিপোর্ট নিয়ে তোর বিরুদ্ধে মামলাও করতে পারে। সবচেয়ে বড় বিষয় হলো মেয়েটার জীবনটা একেবারে নষ্টের পথে চলে যাবে। তাছাড়া তুই নিজেও কি নিজের সন্তানকে ফেলে দিতে পারবি? হয়তো আমাদের সামনে লজ্জায় কিছু বলছিস না, কিন্তু এখন সব ফাঁস হয়েই গেছে। তোর এসব লুক লজ্জা কোনো কাজে আসবে না রে। নিবিড় আবারও হতাশার ভঙ্গিতে বলে, ভাই তোরা বন্ধু হয়ে আমাকে না বুঝলে আমি কার কাছে এসব বোঝাতে যাব বল? পাশ থেকে তুষার আবার বলে ওঠে, আমি ভাবছি হাওয়ার উপর একটা মেয়ে কিভাবে প্রেগনেন্ট হয়। তোর কোনো অদৃশ্য শক্তি আছে নাকি? নিবিড়ের এমনিতেই মাথা গরম হয়ে আছে, তার উপর তুষারের এমন ফাজলামো দেখে রেগে বলে, ওরে শালা, এবার জুতা খুলে মারমু। সেই সময়টা নীরা সেখানে এসে নিবিড়কে ডাক দিল। নিবিড় উঠে নীরাকে পাশের রুমে নিয়ে যায়। এমনিতেই আজ মাথা গরম আছে প্রচুর। রাগের মাথায় নীরার চুলের মুঠি চেপে ধরে বলে,